আর অনেকের যেটাকে আমরা মেডিকেল টার্মে হুইজ বলি, একটা মুখে আওয়াজ হয় যে বাঁশির মতো আওয়াজ বের হতে থাকে। সাধারণত রোগীরা যদি খুব বেশি হাঁপানি না হয় তাহলে এই সিমটমসগুলো নিয়েই আসে। হাঁপানি রোগ এটা আসলে আমরা বেশিরভাগ মানুষজনের কাছে শুনি অ্যাজমা। অনেকেই বলেন আমার অ্যাজমার সমস্যা আছে, নিজে থেকেই বলেন। আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই অ্যাজমা অথবা হাঁপানির সময় সাধারণত এটা কি এবং কি কি ধরনের অসুবিধা হতে পারে, কেন হয়? অ্যাজমা আসলে আমরা হাঁপানি বলি, ইংলিশে আমরা বলি ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা ফুসফুসের জন্য হয়। মেইনলি আসলে এটা হয় যে কিছু জেনেটিক কারণে অনেকে আমরা আমাদের যে শ্বাসনালী থাকে সেই শ্বাসনালীটা খুব রেসপন্সিভনেস খুব বেশি থাকে। তো জেনেটিক এই ইনফ্লুয়েন্স যাদের যাদের মধ্যে আছে তাদের শ্বাসনালীর হয় কি যে কোনো কিছুর প্রতি সেন্সিটিভিটি খুব বেশি থাকে। আবার যাদের এই জেনেটিক ইনফ্লুয়েন্স নাই তাদের শ্বাসনালীতে ওই ট্রিগার ফ্যাক্টরগুলো যেগুলো থাকে সেইগুলোর আসলে ভিতরে যখন লাংসে যায় তাদের কোনো রেসপন্স হয় না, অতএব তারা অ্যাজমাও বা হাঁপানি ডেভেলপও করে না। ইউজুয়ালি যেটা হয় যে এখানে শ্বাসনালী যখনই আমি জেনেটিক্যালি ডিটারমাইন্ড থাকবো যে আমার শরীরে একটা ইনফ্লুয়েন্স আছে, জেনেটিক ইনফ্লুয়েন্স, তখন আমার এয়ারওয়েটা হাইপার রেসপন্সিভ হবে। আর কিছু ট্রিগার ফ্যাক্টর থাকে যেটা হয়তো পরবর্তীতে আলোচনা করব। ওই ট্রিগার ফ্যাক্টরগুলো যখন আমার ফুসফুসের মধ্যে যায় তখনই আমার শ্বাসনালীটা খুব রেসপন্সিভ হয়ে যায়, যেটা নর্মাল লোকের হবে না। এই রেসপন্সিভ হওয়ার কারণেই তখন আমার শ্বাসনালীটা দেখা গেল যে ক্যালিভারটা বা ভিতরের জায়গাটা খুব সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গেলে সেটার ফলশ্রুতিতে যা হয় আমাদের শ্বাসকষ্ট হয়, পেশেন্টের চেস্ট টাইটনেস বলে অনেকে, যে আমি বুকে শ্বাস নিতে পারছি না, অনেকে বলে শ্বাস ছাড়তে পারছি না, সাথে কাশি হয়। আর অনেকের যেটাকে আমরা মেডিকেল টার্মে হুইজ বলি, একটা মুখে আওয়াজ হয় যে বাঁশির মতো আওয়াজ বের হতে থাকে। সাধারণত রোগীরা যদি খুব বেশি হাঁপানি না হয় তাহলে এই সিমটমসগুলো নিয়েই আসে। আর যদি খুব বেশি মাত্রায় হয়, যেটা একিউট হাঁপানি হলো বা অ্যাজমা হলো, লাইফ থ্রেটেনিং হলো, তাহলে প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট থাকে। আচ্ছা, সাধারণত আপনি যেরকম বললেন যে এটা কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত সংবেদনশীল থাকে, সবার ক্ষেত্রে না, হয়তো পরিবেশের কোনো কোনো জিনিসের প্রতি যেগুলো আপনি ট্রিগারিং ফ্যাক্টর বললেন, সবাই হয়তো তার প্রতি সংবেদনশীল না, কিন্তু যার হাঁপানি আছে তিনি হয়তো সেই বিষয়টির উপর সংবেদনশীল বেশি। সেই ট্রিগারিং ফ্যাক্টরগুলো কি কি তাহলে? হ্যাঁ, এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো আসলে অ্যাজমা পেশেন্ট যারা হাঁপানি রোগী তাদের জানা খুবই জরুরি, যে কোন কোন জিনিসে বা কোন কোন জায়গায় আমার ট্রিগার ফ্যাক্টরগুলো আছে। অতএব অ্যাজমা বা হাঁপানি প্রিভেনশনের ক্ষেত্রে রোগীদের একটা বড় পার্ট হয় পেশেন্ট এডুকেশনস। পেশেন্টকে এইগুলো জানানো যে আপনার এই এই জিনিস, এই এই অ্যালার্জেন আপনার সেন্সিটিভ, আপনি এইগুলোকে এড়িয়ে চলবেন। যেমন আমরা যদি দেখি যে বাহিরের প্রচণ্ড ধুলাবালু, যে তারপরে ধরেন এয়ার পলিউটেড এখন যেরকম, তারপরে ফিউম বা ধোঁয়া, বাহিরে গাড়ির কালো ধোঁয়া, এইগুলো অনেকের ক্ষেত্রেই দেখা গেল যে অ্যাজমার একটা অ্যালার্জেন হিসাবে কাজ করে। অনেক সময় দেখা যায় যে আমরা ঘরের ভিতরে যদি চিন্তা করি, ঘরের আমাদের একটা কার্পেট, তারপর বিছানা, এগুলোর মধ্যে একটা মাইট বলি আমরা, হাউস ডাস্ট মাইট। অনেকে দেখেন বিছানা ঝাড়া দিচ্ছে, তার সাথে সাথে হাঁচি আরম্ভ হয়ে গেল। তো বিছানা, কার্পেট, এইগুলো একটা বড় কারণ। তারপরের কারণ আরেকটা যেটা হয়, আজকাল অনেকেই ধরুন পেটস রাখেন বাসায়, এই পেটসও একটা বড় কারণ। কুকুর, বিড়াল, তাদের যে গায়ের লোম, সেখান থেকেও একটা অ্যালার্জেন তৈরি হয়, যেটা অনেকেরই হবে না, কিন্তু অ্যাজমার যাদের হাইপার রেসপন্সিভ এয়ারওয়ে তাদের আবার দেখা গেল এটা খুব বেশি মাত্রায় সংবেদনশীল তারা। এছাড়া আরও অনেক কিছুইতে কাজ করে, যেমন বাহিরে অনেক সময় দেখা গেলো যে একটা এই পোলেন যেটা আমরা বলি, অথবা ফুলের রেণু, এগুলো বাতাসে উড়ে বেড়ায়, অনেক কিছুই আমরা দেখি না। পেশেন্ট ওইটাতে এক্সপোজড হলো, দেখা গেল সেইটাতে তার শ্বাসকষ্ট আরম্ভ হয়। বাসায় অনেক সময় ইনসেক্টস যেগুলো থাকে, স্পেশালি তেলাপোকা, তেলাপোকা একটা বড় কারণ হিসাবে দেখা হয়। আরেকটা হলো যে ধরেন যে কেউ ভালো আছে, কোনো শ্বাসকষ্ট নাই, একটা ভাইরাল অ্যাটাক হলো, তার একটা ভাইরাল রেসপিরেটরি অ্যাটাক হলো,
ওর তারপরে কয়েকদিন পরে দেখা যায় যে তার অ্যাজমাটা আসে আরম্ভ হয়ে গেল। আপনি বলছিলেন যে হাঁপানির জন্য বেশ কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে। আমার প্রশ্ন হচ্ছে এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো কি রোগী এসে আপনাদেরকে বলবে যে এই 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 বিষয়গুলো যখন কি হয়, কিংবা আমি যখন পরিবেশে এই ধুলোবলের মধ্যে আসি আমার তখন হাঁপানি হয়, নাকি একজন চিকিৎসক রোগীকে বলবেন যে আপনার এই এই বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত, এড়িয়ে চলা উচিত? হ্যাঁ, এই জিনিসগুলো অনেক সময় যারা ধরেন একটু লিটারেট, যারা খুব সচেতন, তাহলে অনেকেই জানেন যে আমার এই পরিবেশে গেলে হয়, আমি আউটডোরে গেলে মাস্ক পরে যাই আমি, অথবা আমার বাসাটা আমি যখন বিছানা ঝাড়া দিই অথবা অফিসের পেপার বা পুরনো কাগজপত্র নাড়াচাড়া করি, তাহলে আমার এগুলো বেড়ে যায়। আবার অনেকে আছেন ধরেন এই অ্যালার্জেন ফ্যাক্টরগুলোর সম্বন্ধে বা ট্রিগার ফ্যাক্টরগুলোর সম্বন্ধে এত বেশি আইডিয়াই নাই। যেমন ধরেন একটা ড্যাম্প বাসা, দেয়ালগুলা সেতে এখানে একটা ফাঙ্গাস থাকে, এই ফাঙ্গাস কিন্তু একটা বড় কারণ হওয়ার জন্য। আচ্ছা, আবার যদি এইভাবে ধরেন যে অনেকে কমপ্লেন করবে আমার কিন্তু অনেক দিন শ্বাসকষ্ট থাকে, অ্যাজমা থাকে, কিন্তু আমি যখন হলিডেতে যখন আমি বাসায় যখন থাকি তখন রিলেটিভলি আমি ভালো থাকি। এইটার কারণটা হলো যে এটাকে আমরা বলি অকুপেশনাল অ্যাজমা। এই চিন্তাটা আমাদের মাথায় নিতে হয়। এটা কীরকম যে তার যে অফিস এনভায়রনমেন্ট, সেইখানে তার ট্রিগার ফ্যাক্টর বা তার অ্যালার্জেনগুলো থাকে। উনি যে সপ্তাহে যে থাকেন, যে কদিন অফিসে উনি এক্সপোজড হন, ওনার অ্যাজমা বাড়ে। বা শুক্রবারে বৃহস্পতিবার যখন অফিস করে উনি বাসায় আসেন, শুক্র শনিবার উনি ভালো থাকেন, কারণ অফিসের অ্যালার্জেনগুলো তার বাসায় নেই। আবার যখন উনি রবিবারে অফিসে যাওয়া আরম্ভ করেন, আবার তার অ্যাজমার ট্রিগার হয়। আচ্ছা, এইটাই হলো এটা অকুপেশনাল অ্যাজমা বলি আমরা এটাকে।